নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট বিরোধী দলের ছুটির দিনে রেকর্ড 25টি বিল পাস। আইন হতে যাচ্ছে সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও অর্থ বিল। সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু 20 এপ্রিল আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই সরবরাহ, স্বাস্থ্যের কেনাকাটায় 12 কোটি টাকা লোপাটের প্রমাণ পেল দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ জড়িত 38 কর্মকর্তা। শহরের উপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা। তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু ফ্লাইওভারে টোল বন্ধ না হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা। এবং পুরো বিশ্বে নজর এখন ইসলামাবাদে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ ব্যর্থ হলে আরও বিধ্বংসী হামলা চালানোর হুমকি ট্রাম্পের। শিগগিরই হরমুজ খোলার আশা। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে হ্যারি নায়াত। বিরোধী দলের ওয়াক আউটের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 13তম দিন। শুক্রবার দ্বিতীয় সেশনের শেষ দিকে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন তারা। এই পর্যন্ত 133 অধ্যাদেশের মধ্যে 91টি বিলের মধ্যে 117টি আইনি রূপ পেতে যাচ্ছে। 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় সরকারের বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ এনে দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি দেন বিরোধীরা। দেখা হবে, তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণী দিনের দিনভর নজর ছিল সংসদ অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা, উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের ত্রয়োদশতম দিন শেষ হল বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে। এ নিয়ে 4 বার ওয়াকআউট করেছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যা 7:35 অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিরোধী দল। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে। তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী ও চিফ হুইপ। তবে সরকার দলের এই আশ্বাসে বিশ্বাস নেই বিরোধী দলের। বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা। এদিকে চিফ হুইপ বলেন, গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। জনগণের স্বার্থ রক্ষায় সব দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা গণভোট মানি না, এইটা তো আপনার মাননীয় নেতা, আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। অধিবেশনের শুরুর 30 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পাশ করার কথা। অধ্যাদেশগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে পুলিশ কমিশন সহ 16টি অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত দেয় সরকার পক্ষ। তবে সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জনবিরোধী কৌশলের অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় বিরোধী জোট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনের সংসদে পাশ হলো রেকর্ড 25টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষার সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অর্থ বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতায় আইনি রূপ পেল এগুলো। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে পক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ছাড়াও গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠ ভোটে পাশ হয়। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এদিকে 15 এপ্রিল বেলা 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ অধিবেশন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। আর সারা দেশে একযোগে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালে বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লায় বাড়ছে হামের সংক্রমণ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তার কাছে। ইশতিয়াক, সারা দেশে নিয়ে কুমিল্লা জেলাও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কুমিল্লা জেলায় প্রতিদিনই কিন্তু নতুন নতুন শিশু হামে আক্রান্ত হয়ে, অর্থাৎ হামের উপসর্গ নিয়ে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। আমি যদি জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় কুমিল্লা জেলা জুড়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 26 জনের মতন নতুন হামে আক্রান্ত অর্থাৎ হামের উপসর্গ নিয়ে তারা মেডিকেল কলেজে এসে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 214 জন শিশু আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়ে আছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কুমিল্লা জেলা জুড়ে এখন পর্যন্ত যে 17টি উপজেলা রয়েছে এবং তার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিদিনে নতুন নতুন শিশুরা হামের উপসর্গ নিয়ে তারা মেডিকেল কলেজে আসছেন এবং বিশেষ করে উপজেলায় কমপ্লেক্সে যখন তারা শিশুগুলো যাচ্ছেন, যখন দেখছেন কর্তব্যরত চিকিৎসক যে শিশুগুলোর অবস্থা আশঙ্কাজনকভাবে কিছুটা ভয়াবহ রূপ নিয়েছে, তখন তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছেন। আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামের রোগী 483 জন এখানে আসছেন এবং এখন পর্যন্ত বলা যায় যে
হামে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে। আপনারা জানেন যে এখানে রক্ত পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট ঢাকা পাঠানো হয়, তারপর 7 দিন পর সেই রিপোর্টগুলো আসে। সেই অনুযায়ী এখন পর্যন্ত 27 জন হামে আক্রান্ত হয়েছেন এবং হামে আক্রান্ত হয়ে 3 জন ঢাকায় মারা গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কারণ যে 3 জন মারা গিয়েছেন তাদের রক্ত পরীক্ষা করা হয়নি, যার কারণে ডাক্তাররা বলছেন সন্দেহজনকভাবে তারা হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, এমনটাই বলছেন। তাছাড়া একটি বিষয় জানা রাখতে চাই যে কুমিল্লা যে 100 শয্যার একটা হাসপাতাল, যেটি গত 1.5 বছর আগে নির্মাণ করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত যন্ত্রপাতি এবং জনবল এবং ডাক্তার না থাকার কারণে সেই হাসপাতালটি এখন পর্যন্ত কিন্তু অচল হয়ে রয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি সেই হাসপাতালে সচল থাকতো, তাহলে যে আজকে যারা শিশুরা এখানে চিকিৎসার জন্য আসছেন তারা কিন্তু ওই হাসপাতালে একেবারে নিবৃত্তে চিকিৎসা নিতে পারতো। তাছাড়া আপনারা দেখছেন এখানে যে শিশুরা রয়েছে তারা ওয়ার্ডের বাইরেও কিন্তু বিছানা বিছিয়ে এখানে শুয়ে বা এখান থেকে তারা চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। হামের প্রাদুর্ভাবের সর্বশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে। দীর্ঘ 6 বছর পর করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি 12 কোটি 3 লাখ টাকা লুটপাট করা হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন 38 কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গেল বছর কেনাকাটায় দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন জমা দিলে পুনরায় সক্রিয় হয় দুদক। তাসলিম তৌহিদের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীতে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সুযোগে ভাইরাসের মতোই ছড়িয়ে পড়েছিল অনিয়ম দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বব্যাংক কেনাকাটায় দুর্নীতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে। যা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর অনুসন্ধানের নামে সংস্থাটি। সেখানে বলা হয় 2020 সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত মেলে $100 মিলিয়ন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডাক্তার ইকবাল করিম সহ সংশ্লিষ্টরা মাস্ক, পিপিই ও অ্যাপ চালু সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়মে জড়ান। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে মাস্ক সরবরাহ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পরিচালকের স্ত্রীর কোম্পানিতে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে। অনুসন্ধানে নেমে কেনাকাটায় 12 কোটি 3 লাখ টাকা লুটপাটের তথ্য পায় দুদক। এই দুর্নীতির সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 38 জনের সংশ্লিষ্টতা মেলে। যোগ সাজস্য ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানও, যাদের বিরুদ্ধে 6টি মামলার সুপারিশ করা হয় কমিশনে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর সময় একটি সিন্ডিকেট পকেট ভারী করলেও দুদকের সক্ষতায় ব্যবস্থা নিতে দেরি হয়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে একদল সাফার করে আরেকজনের ভাগ্য খুলে। দুর্নীতি দমন কমিশনে আছে, আর যারা ভিকটিম তারা কিন্তু এক শ্রেণী। সমাজের ওই শ্রেণীটা এলিট বলো বা ওরা তো এক শ্রেণী, তাদের আত্মীয় স্বজন দিয়ে এটা ম্যানেজ হয়ে যায়। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জিএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কম থাকায় চাঁপাইনবাবগঞ্জে বন্ধ রয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। অন্যদিকে অ্যাপের মাধ্যমে জেলা জুড়ে জ্বালানি বিক্রি শুরু হওয়ায় কমেছে ভোগান্তি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আমরা এই মুহূর্তে আছি জেলা শহরের এমদাদুল হক অ্যান্ড সন ফিলিং স্টেশনের একদম সামনেই। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের আগেই এখানে আসলে জ্বালানি তেল, পেট্রোল দেওয়া শুরু হয়েছে। এখানকার যারা বাইকার রয়েছেন বা অপেক্ষায় যারা তেল পাচ্ছেন, তাদের দাবি যে তারা ফজরের নামাজের পরপরই অর্থাৎ ভোর রাত থেকেই লম্বা লাইন ধরে আসলে এখানে ছিল এবং আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়েই আসলে এই লম্বা লাইন এখনও আসলে আছে। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ লাইনের পর তেল পাওয়ার স্বস্তি, এটা অনেকটাই গত কয়েক সপ্তাহের
দিনের তুলনায় কয়েকদিন ধরে অনেকটাই স্বস্তি মিলেছে তাদের মধ্যে। বিশেষ করে গত 4 দিন ধরে যে ফুয়েল যে হচ্ছে অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে তেল কার্যক্রম বা জ্বালানি কার্যক্রম দেওয়া শুরু হওয়ার পর থেকে অনেকটাই ভোগান্তি কমেছে বলে মনে করছেন এখানকার মোটরসাইকেল আরোহী এবং পাম্প মালিকরা। তারা বলছেন যে অ্যাপসের মাধ্যমে যাচাই বাছাই শেষেই মূলত এখানে আসলে যে জ্বালানি পেট্রোল অকটেন সেটি দেওয়া হচ্ছে। আমরা যেটি এখন দেখতে পাচ্ছি যে এখানে পেট্রোল পাম্পে প্রবেশের শুরুতেই আসলে যে অ্যাপস সেটি আসলে চেক করা হচ্ছে। শুরুর দিকে আমরা দেখেছি যে 5 দিনের আগে 2 জায়গায় আসলে নেওয়ার কারণে 20 দিন সাসপেন্ড করা হচ্ছে, এমন ঘটনা ঘটেছে। এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা ব্যাপক হারে আসলে বাড়ার কারণেই মূলত এই ভোগান্তি এবং হচ্ছে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা তারা বলছেন যে আসলে গত বছরের একই সময়ের তুলনায় এবার কিন্তু স্বাভাবিক রয়েছে এই বছরেও। তারপরেও আসলে চাহিদা অতিরিক্তভাবে আসলে বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের ভোগান্তি এতে পোহাতে হচ্ছে তাদেরকে। যদিও বলছে যে এই পরিস্থিতির কারণে বিশেষ করে এই যে অ্যাপস চালুর কার্যক্রমের পর থেকে যেহেতু বেশিরভাগ গাড়ির নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্রের ঘাটতি রয়েছে, অনেক গাড়ি আসলে এখানে প্রবেশ করছে না। আমরা দেখছি যে লাইন না ধরে তারা ফিরে যাচ্ছে দূর থেকে। অর্থাৎ গাড়ির সংখ্যা কমে যাওয়ার কারণে চাপটাও অনেকটাই কমেছে। এবং যেহেতু 5 দিন আসলে অকটেন বা পেট্রোল নেওয়া কার্যক্রম নেওয়া হচ্ছে না, 500 টাকার নেওয়ার পরে আর 5 দিনের কারণে সেই অ্যাপসে আসলে ধরা পড়ছে, যার কারণেই মূলত অনেকটাই আসলে কমেছে। আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন চাঁপাইনবাবগঞ্জের দেখেছি বন্ধ রয়েছে, এবং বন্ধ থাকার কারণ বলছে যে আসলে তারা চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কারণেই তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করা হচ্ছে 1 দিন বা 2 দিনের জন্য। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে জ্বালানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। সকালের সময় আরও থাকছে। রোহিঙ্গাদের টার্গেট করে সক্রিয় মানব পাচার চক্র, সাগর পথে মালয়েশিয়া যাত্রার মাঝপথে জিম্মি করে অর্থ আদায়, 5 মাসে উদ্ধার 335, কাউন্সেলিংয়ে জোর এপিবিএনের। 2 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার। তবে এবার আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার উপর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদরের রিপোর্ট। যাদের শ্রমগামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের 2 দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। 2 দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। শহরের উপর চাপ কমাতে ওয়ান সিটি টু টাউন কনসেপ্টের সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গোডাউন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। দুই পারে শহর গড়ে উঠবে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা ওয়ান সিটি টু টাউন। সবশেষ 1995 সালে বিপুল পরিমাণ টাকা খরচ করে চট্টগ্রামের ডিটেল মাস্টার প্ল্যান করেছিল CDA, কিন্তু অংশীজন হিসেবে চিহ্নিত সিটি কর্পোরেশন, ওয়াসা, PDB কিংবা সরকারি বেসরকারি কোনো সংস্থাই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে আসেনি। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। যদি শুধু এরিয়া বাড়ায় আর এদিকে যদি জনবল না বাড়ায় তাহলে সেটা কোনো ফলপ্রসূ ব্যবস্থা হবে না। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। মাস্টার প্ল্যানের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। তবে পাহাড় নদীর এই চট্টগ্রামে পরিবেশ অক্ষুণ্ণ রেখে স্যাটেলাইট টাউন গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহর যদি এক্সপান্ড করতে হয় তাহলে এই টোল তুলে দিতে হবে নগরায়নের সাথে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। 4 বছর ধরে 70 জন সদস্যের সমন্বয়ে চলা এই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ অনেকটা শেষের পথে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগেই অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মানব পাচার চক্র। উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া নেয়ার কথা বলে জোগাড় করছে তরুণ তরুণী। সাগরপথে ঝুঁকিপূর্ণ জটার মাঝপথে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। সংশ্লিষ্টরা জানান, শরণার্থীর জীবন থেকে মুক্তির আশায় ঝুঁকি নিচ্ছেন অনেকে। উদ্ধার হওয়ার পর তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে, পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে APPN। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতুর বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার 20 বছরের ছেলে হামিদুল্লাহ। 14 দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে 4 লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। চাকরির প্রলোভন সহ নানা আশ্বাসে তরুণ তরুণীদের সাগরপথে ট্রলারে তুলে দিচ্ছে দালালরা। দালালকল হনই তারা গরম না যায় আর হন ননি যায়, তারা গর তায়রে হতাবার্তারা হয় এন্দিলা গরি আর ননি যায়। তো বুড়া বুড়া ফোনে কল বুড়ো তুলির দালার কল লালসি দেখায়
তো ওনারা তো বন্ধ করা করিব যাই ফারে দিন ফটো আড়ে ধরা হাজার গই ধরা হাত দহন হর তারা কিছু চুপ হয় না কলহম বর্তমান জিয়লত আছে। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ধরা পড়লে তাদের ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় এপিবিএন। সাগরপথে যে সমস্ত রোহিঙ্গা সদস্য বা স্থানীয় জনগণ বিদেশে পাড়ি দিচ্ছে, আসলে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, তারা প্রলুব্ধ হচ্ছে, অপরাধ পরে ক্যাম্পে ফেরত আসে। আমরা তাদেরকে কাউন্সেলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেকেই ক্যাম্প জীবন থেকে মুক্তি পেতে ঝুঁকিপূর্ণ সাগর পথ বেছে নিচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন রকম ওনাদের আমেরিকা ফার্স্ট পলিসির কারণে ওনারা বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত 5 মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে 335 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত 30 জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বান্দরবানের নায়াংখংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে অ্যান্টি পার্সোনেল মাইন ও সম্ভাব্য আইইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বিজিবি বলছে সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনেল মাইন এবং দাহ্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নায়াংখংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি। বিজিবি এবং অন্যান্য সংস্থা শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নায়াংখংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়া উপকূলে সফল অবতরণ, স্বাগত জানালেন ট্রাম্প। ভবন প্রস্তুত হলেও 1.5 বছরে শুরু হয়নি কুমিল্লার শিশু হাসপাতালের কার্যক্রম। সিভিল সার্জন বলছেন, প্রয়োজনীয় লোকবল আর চিকিৎসা সরঞ্জাম না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সমন্বয়ের অভাবেই প্রকল্পটি থমকে আছে। বাহার রায়হানের তথ্যচিত্র রিপোর্ট। নির্মাণ কাজ শেষ 1.5 বছর আগে, কিন্তু এখনো চালু হয়নি শিশু হাসপাতাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বেলতলী এলাকায় 100 শয্যার শিশু হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয় 2020-21 অর্থ বছরে। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্বাস্থ্য বিভাগ এখনো ভবনটি বুঝে নেয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তারা 1.5 বছর আগে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে প্রকল্পটি চালু করা যাচ্ছে না। স্ট্রাকচার 1.5 বছর আগে কমপ্লিট হয়েছে। সরকার চাইলে আরো আগেই নিতে পারতে, এখনো চাইলে নিতে পারে। দ্রুত পরিচালক নিয়োগ দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
কার্যক্রম শুরু না করে যে এই 1.5 বছর ধরে যেটা আটকে রইল এবং এর মধ্যে বিল্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য কাকে দায়ী করা হবে? সবচেয়ে প্রথম প্রয়োজন একটা তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া, তারপরে এই তত্ত্বাবধায়ক অ্যাসেসমেন্ট করবে তার কি কি জিনিস লাগবে। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সিভিল সার্জন বলেন, প্রয়োজনীয় লোকবল আর চিকিৎসা সরঞ্জাম না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল পাওয়া সাপেক্ষে, আসবাবপত্র পাওয়া এবং যন্ত্রপাতি পাওয়ার সাপেক্ষে সেটা আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। যত দ্রুত সম্ভব এটা চালু করা যায় সেটার ব্যবস্থা করার জন্য আমরা সবার সাথে, স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের যারা আছেন সবার সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের প্রত্যাশার এই হাসপাতাল চালু না হওয়ায় ফেনী ও চাঁদপুর জেলার শিশুরা বিশেষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সময় সংবাদ, কুমিল্লা। ঘরের দরজা জানালা বন্ধ করেও মশার হাত থেকে রেহাই মিলছে না লক্ষ্মীপুর পৌর বাসিন্দাদের। বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় মশার দাপট। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই বেড়েছে মশা। পৌর কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে নালা ও ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুর পৌরসভা যেন এখন মশার স্বর্গরাজ্য। দিনরাত 24 ঘন্টা মশার উপদ্রুপে অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌরবাসী। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই মশার উপদ্রব বেড়েছে। পৌরসভার 34 কিলোমিটার দীর্ঘ ড্রেন লাইনের অধিকাংশ স্থানেই রয়েছে ঢাকনা খোলা। এইসব খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় তা পচে একাধারে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশার। আর এই মশার অত্যাচারে এখন অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। দিনের বেলায়ও দরজা জানালা বন্ধ করে রেহাই পাচ্ছেন না পৌরসভার বাসিন্দারা। মশার ওষুধ দেওয়া হয় না, তারপরে ড্রেনগুলো পরিষ্কার করে না। যথাযথ কর্তৃপক্ষকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মশার এত উপদ্রব যে শিক্ষার্থীরা যে একটু সুন্দর করে পড়ার দিকে মনোযোগ দিবে সেটা খুব ব্যাহত হচ্ছে। এই ময়লা আবর্জনার কারণে আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না। এই মশাগুলো একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা মশারি টানাই রাত্রেবেলা শুইতে হয়। ড্রেনের ময়লার কারণে দেখা গেছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে সন্ধ্যার পর থেকে মশা যেভাবে বাচ্চাদের পড়ালেখা বা কয়েল জ্বালালে কয়েল পর্যন্ত মশা কোনো কার্যক্রম করে না। এদিকে মশার উপদ্রবের কথা স্বীকার করে পৌরসভার প্রশাসক জানালেন, মশা নিধনে ইতিমধ্যে বিভিন্ন নালা ও ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণের জন্য। তবে ড্রেন নির্মাণের পাশাপাশি জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট, কারণ ড্রেনটা তো মূলত হচ্ছে পানি গড়ানোর জন্য। ওই ড্রেনে যদি আপনার ময়লা আবর্জনা ফেলে ড্রেনটাকে ব্লক করে ফেলান, সেক্ষেত্রে তো জলাবদ্ধতা হবে, ড্রেনের দুর্গন্ধ ছড়াবে, ওখানে লার্ভিসাইড উৎপন্ন হবে। এই জন্য জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট। 28.26 বর্গ কিলোমিটার আয়তনের লক্ষ্মীপুর পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। মেঘনা নদীতে অবাধে চলছে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন। এতে মেঘনাপাড়ের হাইমচরে নদী তীর সংরক্ষণ বাঁধের 1000 মিটার ধসে পড়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের বিস্তীর্ণ জনপদ। ইতোমধ্যে ধসে পড়া এলাকায় সাময়িকভাবে সিসি ব্লক ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। নদী তীর সংরক্ষণ বাঁধের অনেকাংশে ধসে পড়া আতঙ্কে কাটছে পাড়ে বসবাসকারীদের। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে চাঁদপুরের হাইমচরের গাজীনগর এলাকায় মেঘনা নদীতে ড্রেজিং মেশিন দিয়ে বালু তুলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতেই নদীটি সংরক্ষণের প্রায় 1000 মিটার এলাকার সিসি ব্লক ধসে পড়েছে। এই অবস্থায় চলতে থাকলে সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ধসে পড়ার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বাঁধের অংশে সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। বালু কাছে নদী এই বর্ষায় থাকবো কিনা এই বান বলা যায় না। এই নদী বাঁধ যেভাবে দুষ্কৃতিকারীরা নষ্ট করছে, এখন ভবিষ্যতে আমাদের যে এখানকার হাইমচরের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে শিক্ষা সংস্কৃতি, সকল কিছু বিলীন হয়ে যেতেছে। দ্রুত গতিতে যদি এটা সংস্কার করা না হয় তাহলে এই বর্ষায় হাইমচর তলিয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত নদীটির বাঁধ সংরক্ষণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্টক পাইলে যে ব্লক ছিল সেটা দিয়ে আপাতত প্রাইমারি ভাবে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করতেছি আমরা, এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে এই ধরনের অপরাধ আর না ঘটতে পারে। মেঘনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং বাঁধ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।
খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত বেহাল সড়ক। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও ধীরগতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগের সংস্কারে কাজে ব্যাঘাত ঘটছে। নির্ধারিত সময়ে শেষ হবে কাজ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার সড়কটি সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটে। এর মধ্যে যত্রতত্র ভাঙা। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায়ই অচল হয়ে পড়ে। এই রোডে যেমন বৃষ্টি হলে আমাদের বেশি কষ্ট হচ্ছে, আমরা দুর্ভোগে পড়তে হয়। ওভারটেক করতে কষ্ট হচ্ছে, চলাচলে কষ্ট হচ্ছে। কাজের মান খুবই দুর্বল, কাজের মান খুবই নিম্নমানের কাজ হচ্ছে। তাড়াতাড়ি যদি রাস্তাটা ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সাজেক টুরিস্টরা অন্তত স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে 2025 সালের আগস্ট মাস থেকে সড়কটি 12 ফুট থেকে 18 ফুটে উন্নীত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে অভিযোগ উঠেছে কাজের মান ও ধীর গতি নিয়ে। বৃষ্টির কারণে রাস্তা অনেক জায়গা ভাঙে ছিঁড়ে গেছে, এটা আমরা মেরামত করে দিচ্ছি এবং রিপেয়ারিং করে দিচ্ছি। আমাদের যে 100 টাকা হাস লইয়ে ও সিকিউরিটি দ্বারা বর্তমানে বৃষ্টির জন্য। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক সংস্কার কাজ শেষ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত সড়কে যে অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত মেরামত সংস্কার করার জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান দেওয়া হয়েছে। বর্তমানে সড়কের চলমান কাজ অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত সড়ক সংস্কারের ব্যয় ধরা হয়েছে প্রায় 36 কোটি টাকা। 2026 সালের জুনে কাজ শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। আবার কাপ্তাই হ্রদে বাড়ছে মৎস্য আহরণ। এতে খুশি জেলেরা, আর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশায় করছে বিএফডিসি, যা বাড়িয়ে দেবে গেল শীত মৌসুমে কমে যাওয়া রাজস্ব আদায়। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। জাল টানা শেষে দেখা মিলছে মাছের। সেই মাছ ড্রামে ভরে বোটে করে আনা হয় বিএফডিসির নির্ধারিত অবতরণ ঘাটে। কর্মব্যস্ততা পন্টুন জোড়ে। অথচ মাত্র 1 মাস আগেও ছিল না এমন চিত্র। শীত মৌসুমে অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল মাছ ধরা। পর্যাপ্ত মাছ আহরণ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে ও ব্যবসায়ীদের মনে। এই শীতের মৌসুমের চেয়ে এই মৌসুম অনেক ভালো। আগে ছিল 80%, এখন মোটামুটি 100%। আগে যদি সারাদিনে আমাদের 300-400 কেজি হতো, এখন ধরে 700-700-800 কেজি পর্যন্ত হয়। সবসময় আমাদের নেশার মাছ এই নদীর ওই কেসকি সাবিলে, এটা তো আছেই। বর্তমানে পরিস্থিতি ভালো আছে, স্বাভাবিক। হয়তো ইনশাল্লাহ আশা করি এইভাবে যদি পরিস্থিতি থাকে তাহলে আমরা কিছুটা ক্ষতির সামনে থেকে কাটাই উঠতে পারবো আমরা ব্যবসায়ীরা। এবং এই অবস্থায় লক্ষ্যমাত্রার বেশি মৎস্য আহরণ ও রাজস্ব আদায়ের প্রত্যাশার কথা জানান বিএফডিসির এই কর্মকর্তা। এই বছর আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 8,500 মেট্রিক টন। আমরা ইতিমধ্যেই 8,300 মেট্রিক টন মাছের আহরণ করেছি, যার রাজস্ব 18,33,00,000 টাকা। তো আমরা আশা করি এখনো আমাদের হাতে আরও 1 মাস রয়েছে। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে আমরা সক্ষম হব। বিএফডিসির তথ্য, 2025 সালে 8,000 মেট্রিক টন মাছ আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে 8,900 মেট্রিক টন মাছ আহরিত হয়, আর রাজস্ব আদায় হয় 18,60,00,000 টাকা। সময় সংবাদ, রাঙামাটি। বর্ষবরণ ঘিরে পাহাড়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। বান্দরবানের পাহাড়ি পল্লীতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটাও সাজসজ্জায় ব্যস্ত মারমা তরুণ তরুণীরা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। আর মাত্র কয়েকদিন পর মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। এবারও প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবানের বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, শিশু বয়স্ক সহ সবাই। আমাদের আরো অল্প কয়েকদিন আছে, আমরা সবাই মিলে আনন্দ করব, পিঠা বানাবো, পানি খেলা খেলবো একসাথে। আমরা সেদিন অনেক আনন্দ করব, মজা করব,
যেটা আমাদের অনেক দীর্ঘদিন ধরে আশা ছিল। ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। আগের চাইতে এবছরে অনেক হেসে দিলে নতুন বছরটা আমন্ত্রণ জানাতে চাচ্ছি আর কি। সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের কথা জানান উৎসব উদযাপন কমিটি। একে অপরের পানি ছিটিয়ে নতুন দিনকে স্বাগত জানানো, যত পুরনো দিনের পঙ্কিলতা অপবিত্রতা গুলো ধুয়ে মুছার জন্য এই পানি খেলা, বিভিন্ন জাতি গোষ্ঠীর যে বসবাস সে বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করব। উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে পুলিশ। বর্ষবরণের যে সকল অনুষ্ঠান হবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকব। সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ জলকেলি। পুরনো বছরের সব ক্লান্তি ভুলে নতুনকে বরণ করতে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠে মারমা যুবক যুবতীরা। আগামী 13 থেকে 19 এপ্রিল পার্বত্য জনপদ বান্দরবানে উদযাপিত হবে এই উৎসব। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে সফলভাবে অবতরণ করেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। সফলভাবে সমাপ্ত হলো 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান, যার প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল জানান, নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে উদ্ধারের পর উড়োজাহাজে করে তাঁদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টেমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসার পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এবার ইরান প্রসঙ্গ। সারা বিশ্বের নজর এখন ইসলামাবাদের দিকে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। আলোচনায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রতিনিধিরাও। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলমান সংঘাত নিরসনে আগামী মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েল ও লেবানন। শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানে পৌঁছান তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হুনমাতি সহ কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও সেন্টকম কমান্ডার ব্রেড কুপার। ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ইরানের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহগুলোতেও চলবে কিনা তা নিশ্চিত নয় বলে জানান ট্রাম্প। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে ইসরায়েল ও লেবানন। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দফতরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণ করা। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে মার্কিন রণতরী। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার আগে ট্রাম্পের হুমকি কূটনীতির টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনা থেকে কোনো ইতিবাচক সমাধান না এলে ইরানে আবারও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আঘাত হানতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক সব মরণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। বর্তমান সামরিক অবস্থানকে একটি রিসেট বা নতুন বিন্যাস হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন রণতরীগুলো এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সেরা সব গোলাবারুদ ও অস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে, যেগুলো আগের চেয়েও আরও বেশি উন্নত। চুক্তিতে পৌঁছাতে না পারলে এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসলামাবাদের শান্তি আলোচনা সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হবে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। তবে আলোচনার আগে ট্রাম্পের এই হুমকি কূটনীতির টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইসরায়েলি সেনাদের পাশাপাশি বর্বরতায় নেমেছে সেটেলাররাও। গাজা হেরবন পশ্চিম তীরে চলছে ভয়াবহ তাণ্ডব। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। হেরবনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণাঞ্চলে একাধিক গ্রামে হামলা ও ভাঙচুর চালায় অবৈধ বসতি স্থাপনাকারীরা। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ইসরায়েলি সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বর্বরতা। উপত্যকার জাবালিয়ায় ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় আল শিফা হাসপাতালের চারপাশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। হামলার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই একসঙ্গে বসে থাকার সময় হঠাৎ ড্রোন হামলা চালানো হয়। হেরবনে শরণার্থী শিবিরেও অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনি যুবককে আটক করা হয়। মাসাফের ইয়াত্তা অঞ্চলে রাখালদের উপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। তাল মাইন এলাকায় সংঘর্ষের সময় 2 জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। হামলাকারীদের সুরক্ষা দিতে এই আটক অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খিরবেত আল মুফাকারা সহ বিভিন্ন গ্রামে বাড়িঘরে হামলা চালানো হয়। পশ্চিম তীরে 30টির বেশি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দখলকৃত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানায় জোটটি। বিশেষ করে পূর্ব জেরুজালেম সহ পুরো পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন আরও বলে, স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমান্তে বসবাস করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। তামিম ইকবাল চাইলে আবারও বিসিবিতে ফিরবেন খালেদ মাহমুদ সুজন। অ্যাডহক কমিটির সভাপতিকে নিয়ে বেশ আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক, তবে কাঠ গড়ায় তুলেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন বিসিবির সাবেক সভাপতিকে। বুলবুলের তুলনায় তামিম সিদ্ধান্ত গ্রহণে বেশি পারদর্শী বিশ্বাস সুজনের। 2013 থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন, নানান সময়ে নানান দায়িত্বে। তবে জুলাই বিপ্লবের পর নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে গেলে বিসিবিতে ইতি ঘটে সুজন অধ্যায়েরও। এরপর ভিন্ন 2 সভাপতির নেতৃত্বে গঠন করা হয় ভিন্ন 2 বোর্ড। ফারুক আর বুলবুল দুজনই সাবেক ক্রিকেটার হলেও বোর্ডে উপেক্ষিত ছিলেন সুজন। পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও বিসিবির সঙ্গে দূরত্ব কমছে সাবেক টাইগার অধিনায়কের। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রথম
মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম। 3 মাসের জন্য আসছে। এখন মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। তামিমের প্রশংসা করলেও সাবেক 2 বোর্ড প্রেসিডেন্টকে তুললেন কাঠ করায়। বিশেষ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করবো। ওনার এইটুকু গার্ডস দেখানো উচিত ছিল এটলিস্ট। দায়িত্ব গ্রহণের পর থেকে বিসিবিতে ব্যস্ত সময় কাটছে তামিমের। ঘরোয়া ক্রিকেট নিয়ে নিচ্ছেন একের পর এক বড় সিদ্ধান্ত। বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক। অচলাবস্থা কাটছে ঢাকা লিগের। সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমিনুলের চেয়ে তামিমকে এগিয়ে রাখলেন সাবেক এই পরিচালক। এর আগেও প্রিভিয়াসলি 2টা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং আব্দুল ভাই। দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটের ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন। তারা কেন পারেন নাই বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে এবং তামিমের ইচ্ছেটাও সেটা। কোন ভূমিকায় সুজন বিসিবিতে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। নির্বাচনে জয়ী হলে ফিরতে পারেন পরিচালক হিসেবে। এর আগে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে কাজ করেছেন। সমালোচনা আছে, তবে ক্রিকেটে তার অভিজ্ঞতা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে তামিমের বোর্ডের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট বিরোধী দলের ছুটির দিনে রেকর্ড 25টি বিল পাশ। আইন হতে যাচ্ছে সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও অর্থ বিল। সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই সরবরাহ, স্বাস্থ্যের কেনাকাটায় 12 কোটি টাকা লোপাটের প্রমাণ পেল দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ জড়িত 38 কর্মকর্তা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।